নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাই টক নিয়ে আমি মৌহা রয়েছে আপনাদের সঙ্গে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নানানভাবে শুধু দেশ নয় সারা বিশ্বে পরিচিত। তার কারণ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ফলে বোঝাই যাচ্ছে আমরা সবাই বোধহয় একমত যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম যেমন আন্দোলনের জন্য সংবাদের শিরোনামে আসে, একই রকমভাবে কিন্তু পড়াশোনার জন্য, সেখানে ভালো শিক্ষাদানের জন্য কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম একদম ওপরের সারিতে আসে। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমরা অনুষ্ঠান করব, বলতে ভীষণ খারাপ লাগছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা শিক্ষা দেন সেই সমস্ত অধ্যাপক তাদের মধ্যে একজন রয়েছে। আরও অনেক অভিযোগ আজকে বেরিয়ে আসবে, যেগুলো অনুষ্ঠানের আগে কথা বলতে বলতে আমার শোনা হয়েছে, কিছুক্ষণ পর আপনারাও শুনবেন, যে সেখানকার অধ্যাপকদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অবশ্যই সবার বিরুদ্ধে নয়, কিছু অধ্যাপকের বিরুদ্ধে। তার মধ্যে এখন যিনি একেবারে প্রথমের সারিতে রয়েছেন তিনি হচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার। সোশ্যাল সাইটে তিনি নারীদের নিয়ে যে মন্তব্য করেছেন তা এখন ভাইরাল হয়ে গিয়েছে অবশ্যই, এবং প্রচুর সমালোচনা কুড়িয়েছে। এইভাবে কি করে একজন অধ্যাপক নারী বিদ্বেষী কথা বলতে পারেন, এভাবে নারীদের অপমান করতে পারেন, তার প্রতিটি কথায় পরতে পরতে নারীদের জন্য বিদ্বেষ, নারীদের জন্য অপমান ছাড়া আর কিন্তু কিছুই ছিল না, যার জন্য আন্দোলনে নেমেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, এবং যার প্রেক্ষিতে স্টেপ নিতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের আমাদের আলোচনার বিষয় কনক উবাচ। কি বলেছেন তিনি এতক্ষণে অনেকেই জানেন, তবুও সেই জ্বালাময়ী কথা আজ আবারও আপনাদের আমরা পড়ে শোনাবো, কারণ তিনি সোশ্যাল সাইটে বলেছেন। তারপরে আরো অনেক কথা তিনি বলেছেন এবং সেই জ্বালাময়ী কথা আপনাদের শোনাবো। তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করছে তারা কি ভাবছে, সেই অধ্যাপকের বিরুদ্ধে তাদের কি কি অভিযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের জানাবো। একই সঙ্গে অধ্যাপক অধ্যাপিকা তারা কি মনে করছেন, এই সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছে আলাপ করবো। আমার ঠিক বাঁদিকে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একাবলী ঘোষ। একাবলী, স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে। একাবলীর ঠিক পাশেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দৈপায়ন চৌধুরী, স্বাগত জানাবো তোমাকেও। আপনাদের জানিয়ে রাখি যে দৈপায়ন এবং একাবলী দুজনেই কিন্তু এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। দৈপায়নের ঠিক পাশেই রয়েছেন অধ্যাপিকা ডক্টর তনুজা বসু রায়, স্বাগত জানাবো তনুজাদিকে আমাদের স্টুডিওতে। আর দর্শক বন্ধুদের বলবো আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন সাইকোলজিক্যাল কাউন্সিলর অরিজিৎ রায়। কারণ কোথাও একটা বোধহয় সাইকোলজিক্যাল বিষয়ও রয়েছে, কোন জায়গা থেকে, মনের কোন ধারণা থেকে এই ধরনের কথা লিখতে পারেন একজন অধ্যাপক, সেই বিষয়টা বোধহয় আমাদের জানা দরকার। আমাদের মন অন্তত সেই জায়গাতে গিয়ে না পৌঁছয়, সেটাও বোধহয় আমাদের এখন থেকেই সেই বিষয়ে নিজেদের মনকে ঠিক করা প্রয়োজন। সেই বিষয়ে আসবো অবশ্যই। আমি সবার আগে একটুখানি একাবলীর কাছে আসবো। একাবলী, একটুখানি স্যারদের সম্পর্কে জানতে চাইবো। তার আগে আমি একটুখানি পড়ে শোনাতে চাইবো যে উনি যেটা সোশ্যাল সাইটে লিখেছে, একটুখানি কিছুটা অংশ। প্রথমেই বলি, তোমাদের সামনে তোমাদের স্যার কি লিখেছেন সেটা পড়ে শোনাতে আমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমরা বাধ্য আবারও এই ওনার যে উবাচো সেটা পড়ে শোনানোর। উনি লিখছেন, মেনি বয়েজ রিমেইন ফুল, দে আর নট অ্যাওয়ার অফ ভার্জিন গার্ল অ্যাজ ওয়াইফ। ভার্জিন গার্ল ইজ লাইক সিল্ড বটল অর সিল্ড প্যাকেট। আর ইউ willing to buy broken seal while purchasing a bottle of cold drinks or a packet of biscuit? অর্থাৎ একটা কোল্ড ড্রিঙ্কসের বটল এবং প্যাকেটের সঙ্গে উনি একজন মহিলার, একজন নারীর তুলনা করেছেন, তার কুমারিত্বকে তুলনা করেছেন তিনি। বললাম একেবারে শুরুতে বলেছি, যারা জানেন বিষয়টা, একেবারে পরতে পরতে উনি শুধুমাত্র নারীদের অপমান করা ছাড়া আর কিছু করেননি। আমি আসবো একাবলীর কাছে। একাবলী, একটুখানি জানতে চাইবো তোমাদের স্যারের সম্পর্কে। দেখুন, কনক সরকার আজকে নয়, কনক সরকার বহুদিন ধরে এরকম কীর্তিকলাপ করে আসছেন। এর আগেও উনি ভার্জিনিটি নিয়েও বিভিন্ন রকমের প্রশ্ন তুলেছেন। উনি ক্লাসের মধ্যে বিভিন্ন মহিলাকে বিভিন্নভাবে আনকমফোর্টেবল করেছেন। উনি শর্ট স্কার্ট, মেয়েদের পোশাক আশাক, জামা কাপড় নিয়ে হাজার রকমের অপমানসূচক কথাবার্তা বলেছেন। এবং আজকে এত রাগ ফেটে পড়ার কারণ কিন্তু বহু দিন ধরে এরকম অপব্যবহার এবং ক্ষমতার
অপব্যবহার থেকেই আজকে লোকজন এতটা ক্ষেপে গেছে। এবং কনক সরকার, দৈপায়নরা বলতে পারবে, ও আইআরএ পড়ে, ওনার ক্লাসে কিন্তু পড়াশোনার থেকে অন্য হাজার রকমের বিষয়ে ওনার মন্তব্য করাটাই নাকি বেশি হয়। এবং আইআরএর ছেলেমেয়েদের থেকে আমি এটাই বরাবর শুনে এসেছি। এবং ফার্স্ট ইয়ার থেকে আমি এমএ সেকেন্ড ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ার থেকে আমি যাদবপুরে শুনে আসছি কনক সরকারের থেকে দূরে থাকি, ও কিন্তু ক্রিপ। সুতরাং এই ব্যাপারটা আজকের নয়, বহু পুরনো বিষয়। দুবার নাকি ভদ্রলোক শোকজও খেয়েছে, আবার দিব্যি অ্যাপোলোজাইজ করে কলেজে আসছেন এবং ফাইনালি এই কাণ্ডটা ঘটিয়েছেন। অ্যাপোলোজাইজ করেছেন, এটাই তো ওনার পক্ষে মানে ভাবাটা অস্বাভাবিক, কারণ উনি বলেছেন যে এটা তার অধিকার, মানে অধিকার তিনি তার কি নেই, বাক স্বাধীনতা তার কি নেই, মানে অধিকার, স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা, এই দুটোর মধ্যে যে কি পার্থক্য সেটা যদি একজন অধ্যাপককে বোঝাতে হয় তাহলে তার থেকে লজ্জার বোধহয় কিছু নেই। হ্যাঁ, কন্টিনিউ। আসলে ওনার অধিকার ব্যাপারটা, অ্যাপোলজি ব্যাপারটা তখনই আসে যখন মিডিয়া প্রেশার পড়ে। এর আগেও যখন উনি ভার্জিনিটি নিয়ে কথা বলেছিলেন, কিছু মিডিয়া প্রেশার এসেছিল, তখন উনি তড়িঘড়ি অ্যাপোলোজাইজ করে তারপর আবার সেম কাজই বারবার করেছেন। ওই জন্যই এবার এতটা বরখাস্তর ডিমান্ড বেড়েছে, এতটা চাপ সৃষ্টি করা হচ্ছে স্টুডেন্টসদের থেকে। এবং সে একেবারেই ঠিক বলেছো, স্বেচ্ছাচারিতা এবং ফ্রিডম অফ স্পিচের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, এবং সেটা কনক সরকার এবং ওনার সাপোর্টারদের এতদিনে বোঝা উচিত। একদমই, বুঝলে ভালো, না বুঝলে এর পরে বোধহয় স্টেপটা আরো সাংঘাতিক হতে পারে, এমনটি আমরা আশা করব। আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন, আমাদের আরো একজন অতিথি, আমি যেমনটা আপনাদের আগেই জানাচ্ছিলাম যে সাইকোলজিক্যাল কাউন্সিলর অরিজিৎ রায়। স্বাগত জানাবো অরিজিৎ বাবু আমাদের স্টুডিওতে। একদমই, আমি এবার একটুখানি দৈপায়নের কাছে আসবো। দৈপায়ন, কি তোমাদের প্রথমেই জানতে চাইবো যে তোমাদের আন্দোলন করতে হলো কেন? এমন একটা সাংঘাতিক পোস্ট উনি সোশ্যাল সাইটে করেছেন। হ্যাঁ, কিছুদিন আগেই হার্দিক পান্ডিয়া, KL রাহুল তাদের মন্তব্যের জন্য, এই নারী বিদ্বেষের জন্য, নারীদের নিয়ে মন্তব্যের জন্য তাদেরকে খেলা থেকে বসিয়ে দেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে মাঝপথে তাদের ফেরানো হয়েছে। সেখানে BCCI একটা স্টেপ নিয়েছে, সেখানে তোমাদের কেন আন্দোলনে যেতে হলো? তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন স্টেপ নিল না? না, কিছু কিছু জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে উনি যখন একজন অধ্যাপক, মানে উনি একজন ক্ষমতাশালী ব্যক্তি। এবার উনি এমনও ঘটছে এই মুহূর্তে, উনি ক্ষমতাশালী ব্যক্তি বলতে, হ্যাঁ, হি ইজ আ ম্যান অফ পাওয়ার। কেনই বলছি, উনি যখন একজন অধ্যাপক, এমন অভিযোগ শোনা যায় যে উনি রিসার্চ স্কলারদের এগেনস্টে এই ক্ষমতাটা ব্যবহার করেছেন, বা ছাত্রদের বিরুদ্ধে ক্ষমতাটা ব্যবহার করছেন, যে তার বিরুদ্ধে যদি যাওয়া হয় ডিপার্টমেন্টে, তার বিরুদ্ধে, সেই ছাত্রের বিরুদ্ধে স্টেপ নেওয়া হতে পারে, তিনি আলাদা করে তার কোনো ভেন্ডেটা থাকতে পারে। সেই ভয় থেকে অনেক ছাত্রছাত্রী পিছিয়ে আসে, অনেকে যৌন হেনস্থার শিকার হয়, কিন্তু সেই মুহূর্তে বলে উঠতে পারেন না। মানে আমার মনে হয় না যে এই আমাদের প্রশ্ন করা উচিত যে এতদিন পরে কেন। আজকে যখন ভারতবর্ষে মিটু মুভমেন্ট দেখতে পাচ্ছি, আমাদের এটা বলার কোনো অধিকার নেই যে এত বছর পরে কেন, 5 বছর পরে কেন, 50 বছর পরে কেন। এই যে সার্ভাইভাররা বলে উঠতে পারছে, তার জন্য আমাদেরকে তাদের পাশে থাকা উচিত। এবং কনক সরকার প্রথমবার আজকে উনি কথাগুলো বলছেন না, আগেও যখন ক্লাসে পড়িয়েছেন, যখন আমাদের ক্লাসে প্রেজেন্টেশন নিয়েছেন, উনি এমন প্রবলেমেটিক বক্তব্য রেখেছেন, এমনভাবে মহিলাদের দিকে তাকান। কেউ যদি চুড়িদার পরে আসে তাকে এমন কথা বলেছেন, তুমি শর্ট স্কার্ট কেন পরে আসোনি। কেউ যদি আজকে একটা স্কার্ট পরে আসে তাকে বলেছে তুমি চুড়িদার পরে কেন পরে আসোনি। মানে মানুষ, অরিজিৎ বাবুকে আমি একটু ভালো করে শুনতে বলবো, তার কারণটা হচ্ছে কোন মানসিক জায়গা থেকে এই ধরনের কথা আসে, আমি আপনার কাছে যাবো সেটা নিয়ে। হ্যাঁ, দৈপায়ন। হ্যাঁ, মানে ছাত্রছাত্রীরা কি পড়বে, ছাত্রছাত্রীরা কি খাবে, মানে এই কথাগুলো মানে উনি ক্লাসে রেগুলার বলে থাকেন যে নারী বিদ্বেষী খালি নয়, উনি বিভিন্ন প্রান্তিক মানুষদেরকেও টার্গেট করে কথা বলেছেন, সংখ্যালঘুদের ব্যক্তির বিরুদ্ধে কথা বলেছেন। এমনও বলেছেন যে ডিপার্টমেন্টে তো ব্রাহ্মণ খুব কমে যাচ্ছে, তো নিশ্চয় আজকালকার ব্রাহ্মণরা পড়াশোনা করছে না বলে ডিপার্টমেন্টে ব্রাহ্মণ টিচার দেখতে পাচ্ছি না। মানে এগুলো একজন সামাজিক বিজ্ঞানের অধ্যাপক, ছেড়ে দিন, ছাত্র হিসেবে আমার লজ্জা লাগছে এই কথাগুলো এখানে বলতে। সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা, উদ্বাস্তু বিরোধী কথা, এখন উনি এইসব কথা উনি, আপনি ওনার ফেসবুকে টাইমলাইনে যান, দেখতে পাবেন যে উনি কিরমভাবে একটা বাঙাল বিদ্বেষী একখানা প্রবণতা, যে বাঙালরা তো 50 বছর আগে এসছে, আমাদের জমি দখল করে বসে আছে, কেন সে করছে, তোমার দাদু, আমাকে উনি বলেছেন যে তোমার দাদু তো বাংলাদেশে ছিল, তো তুমি কেন এখানে এসে এখন আমাদের জমি করছো। মানে এগুলো একজন অধ্যাপক কি করে বলতে পারে, তার এই সব দিকেই তার অবাধ বিচরণ আর কি। হ্যাঁ, আগেও অনেক ইনস্ট্যান্স ওনার এগেইনস্টে অনেক স্টেপ নেওয়া হয়েছে, বা ছাত্ররা যতটা চেষ্টা করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কিন্তু ডিপার্টমেন্টে নয়তো ব্যাপারটা বলেছে তোমরা কথা বলে নাও, বা ডিপার্টমেন্ট থেকে ওনাকে ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি, বলেছে ঠিক আছে আপনি এটা করবেন না।
আমরা আগেও দেখেছি খালি আজকে কনক সরকার বা আচ্ছা, যাদব এখানে একটা বিষয় আসে, আমি আসবো দৈপায়নের কাছে আসবো, যে স্টেপ নেওয়া হয়নি এতদিন পর্যন্ত। খুব ভালো পড়াতেন কি, মানে একদমই ভীষণ নয়। ভালো পড়াতেন, যে এত ভালো টিচার আমাদের, আমরা ছাড়তে পারবো না, অসাধারণ পড়ান উনি, ওনাকে ছেড়ে দিলে আমাদের ছাত্রছাত্রীরা বঞ্চিত হবে, তাই কি? একদমই নয়, বরঞ্চ এটা বলার কথা যে UG1 আর PG1 PG2 তে ওনার ক্লাসে বাধ্যমূলকভাবে করতেই হয়, কারণ যেহেতু উনি সরকারের দ্বারা নিয়োগ করা একজন অধ্যাপক, তাকে একটা ক্লাস নিতে হবেই। এবার ছাত্ররা সন্ত্রস্ত হয় তার ক্লাসগুলো করতে, বিশেষত মহিলা ছাত্ররা সন্ত্রস্ত হয় ওনার ক্লাস করতে। আর উনি এখন উদাহরণ দেব, অ্যারিস্টটল বা প্লেটো পড়াচ্ছেন, সেটা শুরু করবে লোকাল ট্রেন, মেল ট্রেন, এসব বুঝিয়ে এই সব উদাহরণ দিয়ে উনি পড়ানোর চেষ্টা করেন। মানে ওনার ক্লাস করতে কারো একটুকু রুচি বাঁধে না, কিন্তু উনি এটাও, মানে আমি যে কথাটা বলছি, উনি কেন ক্ষমতাশালী একজন ব্যক্তি, উনি ক্ষমতার আস্ফলন করে এটা বলে যে তোমরা যদি আমার ক্লাস না করো আমি কিন্তু তোমাকে নম্বর দেবো না, তোমরা যদি আমার ক্লাস না করো তোমাকে কিন্তু আমরা দেখে নেবো বা বুঝে নেবো। এই কথাগুলো শুনে সবসময় ছাত্রছাত্রীদের থাকে না, মনোবল থাকে না যে তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, বা অনেক সময় রুখে দাঁড়ানোর চেষ্টাকে এরম ভাবে আটকে দেওয়া হয়েছে। এই জন্য উনি একজন ক্ষমতাশালী ব্যক্তি, কারণ উনি একাডেমিয়াতে একজন, মানে আজকে ভালো কারণের জন্য আসুক, খারাপ কারণের জন্য আসুক, উনি একজন একাডেমিয়াতে একটা নাম। আর একাডেমিয়াতে একটা নাম যখন উনি বাইরে মাঝে মাঝে যান বক্তব্য রাখতে, এখন হয়তো এর ভবিষ্যতে যাবেন না কিছুদিনের জন্য, কিন্তু একাডেমিয়াতে উনি যে জায়গাটা হোল্ড করছেন সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। আর একাডেমিয়াতেই সাইলেন্স অফ কালচারটা থাকছে। পড়ানো নিয়েও স্যাটিসফাইড ছিল একদমই নয়, একদমই। একদমই নয়। আমি এবার একটুখানি তনুজা ম্যাডামের কাছে যাব, যে একজন অধ্যাপক হিসেবে, একজন মহিলা হিসেবে আমি আসছি আপনার কাছে, অবশ্যই আসবো, সেটা আমি একাবলির কাছেও আসবো, যদি একাবলি এখনো অনেক ছোট। একজন অধ্যাপক হিসেবে এই ধরনের সোশ্যাল সাইটে পোস্ট করা, যা উনি ক্লাসরুমের ভেতরে করেছেন, সেটা এখন আস্তে আস্তে প্রকাশ্যে আসছে, এতদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ছিল, কিন্তু যেভাবে উনি পোস্ট করেছেন, কতটা একজন অধ্যাপক হিসেবে আপনি কি বলবেন, কতটা ভাবমূর্তি নষ্ট হয় যে অধ্যাপক তিনি ছাত্র তৈরি করবেন, ছাত্রী তৈরি করবেন, দেশের ভবিষ্যৎ তৈরি করার তিনি কারিগর, তিনি এই ধরনের পোস্ট করছেন সোশ্যাল সাইটে, কি বলবেন? একজন অধ্যাপক হিসেবে তো প্রথমে আমি লজ্জিত বোধ করছি, এবং একজন মহিলা হিসেবেও অত্যন্ত খারাপ লাগছে এই বিষয়টি ভাবতে। এবং একজন অধ্যাপক যেখানে নতুন প্রজন্ম তৈরি করে, তার কাজ শুধু পুঁথিগত বিদ্যা নয়, একটা সোশ্যাল ভ্যালু সমস্ত কিছুই তার উচিত সেভাবে দেওয়া, কিন্তু সেখানে উনি মরালিটির নাম করে উনি যে সমস্ত মন্তব্য করেছেন, এটা অত্যন্ত লজ্জাজনক এবং কুরুচিপূর্ণ। আমি তো এটা, মানে যে অধ্যাপক হিসেবে আমি এটাকে ধিক্কার জানাচ্ছি, এবং অত্যন্ত লজ্জার বিষয়টি। আমি একটুখানি এবার অরিজিৎ বাবুর কাছে আসবো। অরিজিৎ বাবু, কোন জায়গা থেকে, মানে মানসিক তো একটা মানে ওনার মানসিক ভারসাম্য কতটা মানে ঠিকঠাক রয়েছে, ওনার রুচিগত দিকটা কতটা ঠিকঠাক রয়েছে, পড়াশোনা ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য কতটা উনি উপযোগী, সমস্ত মানে ওনার মানে বর্তমান যে কার্যকলাপ, এবং ওরা বললো যে এটা প্রথম নয়, এর আগেও বহুবার উনি করেছেন, এটুকুনি মানসিক জায়গাটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো, যে কোন জায়গা থেকে উনি এই ধরনের মন্তব্য করছেন। আসলে এই যে রুচিটা, ওনার নিজস্ব যে লার্নিং প্রসেস, যেখান থেকে তার নিজের যে অ্যাটিটিউড বা বিহেভ প্যাটার্ন তৈরি হয়েছে, সেখানেই গোড়াতেই গলদ রয়েছে। তিনি যখন শিখেছেন, মানে তিনি তার চোখে কখনোই মনে হয় না যে মানে নারী কুলকে, আচ্ছা একটুখানি অরিজিৎ বাবু আপনাকে আমি বিরত করবো। আপনাদের জানিয়ে রাখি, যিনি এই ধরনের মন্তব্য করেছেন সোশ্যাল সাইটে যখন তিনি মন্তব্য করতে পেরেছেন, তার মানে তিনি জানেন যে তার মন্তব্য কতজন দেখবেন, তার ফলোয়ার প্রচুর রয়েছে, এবং এই ধরনের ব্যবহার তিনি যখন করেছেন তখন তিনি ভয় পাননি। 24 ঘন্টা আগেও তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তার বলার অধিকার রয়েছে, স্বাধীনতা রয়েছে, অথচ তার ফোনটা কিন্তু লাগাতার সুইচড অফ, তাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমাদের চ্যানেলের তরফ থেকে বারবার করে তাকে ফোন করা হয়েছিল, কিন্তু তার ফোন সুইচড অফ পাওয়া গিয়েছে। এবং এখানে বোধহয় কোনো একটা জায়গায় শাস্তি পাওয়ার পর এই বিষয়টা হয়েছে কিনা জানা নেই, কারণ এতক্ষণ পর্যন্ত তিনি হয়তো খুব গর্বের সঙ্গে ভাবছিলেন যে এবারও হয়তো বিশ্ববিদ্যালয় তার বিরুদ্ধে কোনো রকম কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে না, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আপাতত। তাকে তার বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি ক্যাম্পাসে ঢুকতে পারবে না, ক্লাস দিতে পারবে না, এমনটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্টতই জানিয়ে দিয়েছে। এবং আপাতত কিন্তু তার ফোনটা সুইচ অফ রয়েছে। যিনি 24 ঘন্টা আগেও বলেছেন যে তার বলার স্বাধীনতা আছে কিনা, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার পার্থক্য যদি একজন অধ্যাপককে বোঝাতে হয়, তাহলে সত্যিই সেটা অত্যন্ত লজ্জাজনক। অরিজিৎ বাবু, আসলে কিছু না, স্বেচ্ছাচারিতা এই যে ব্যাপারটা, মানে বর্তমান সমাজে কেন জানি নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে এই স্বেচ্ছাচারী যে বক্তব্য, এটা একটা সাংঘাতিক একটা রূপ নিচ্ছে। যখন তখন যে কোনো স্টেটে যে কোনো অবস্থায়
মানে সেই শবরীমালার আশ্রম থেকে শুরু করে অগস্ত্যমুনির আশ্রমে যাওয়া নিয়ে সর্বত্র এই ঘটনাটা ঘটছে, হঠাৎই এটা উঠেছে। এবং এই সব মানুষেরা যারা নিজেরাই মানে সত্যি সত্যি মানসিক একটা বিকৃতি রয়েছে, কারণ ওরা যা বলছে যে ক্লাসে বা অন্যান্য জায়গায় তারা বারবার করে এই জিনিসটা উপলব্ধি করেছে, তাহলে তো এই ঝড়টা অনেক আগে ওঠা ছিল। কারণ তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা এটা আশা করি, কারণ ওখান থেকে বহু সামাজিক যে একটা বিদ্রোহী বলি বা সেটা নিয়ে একটা সামাজিক বিপ্লব বা আন্দোলন সবটাই যাদবপুর থেকে বহু সময় হয়েছে, কিন্তু এতদিন ধরে সেটা এতটাই ছাই চাপার অবস্থা থেকে গেল। কারণ এই মানুষটার মানে এখন যে রূপ সামাজিক মিডিয়া কেন দিয়েছে, আমি কখনো হারিনি, কখনো আমায় কেউ শাটার করেনি, কখনো আমায় কেউ বলেনি যে তুমি অন্যায় করছো। সুতরাং অন্যায়, প্রতিবাদহীন অন্যায় যখন চলেছে তখন মনে হয়েছে আমি এমন একটা করি যাতে আমি সামাজিক অ্যাটেনশনটা পাবো, এবং এই অ্যাটেনশন সিকারের একটা চরম মানে বিকৃত মানসিকতা, অ্যাটেনশন পাওয়ার একটা প্রবণতা রয়েছে। কারণ উনি বলেছেন তসলিমা নাসরিন যখন করতে পারেন, শ্রীজাত যখন বলতে পারেন, শ্রীজাতর সঙ্গে তুলনা করে আমি জানি না উনি নিজেকে কোন জায়গায় রাখছেন, বা তসলিমা নাসরিনের সঙ্গে তুলনা করে নিজেকে কোন জায়গায় রাখছেন জানি না। আমি একটা কথা বলবো, সকালবেলা যখন আমাকে এটা নিয়ে বলার জন্য মানে বলা হলো, তারপর অন্তত আমি 10 জন এমন বিভিন্ন সেক্টরের মানুষের সাথে কথা বলেছি, মানে প্রত্যেকেই না শুরুতেই বলছে মানে এই বিকৃত রুচির সঙ্গে আমাদের কথা বলতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে মানে এই যে সামাজিক একটা ডিনায়াল, যে আমরা একে নিতে চাইছি না, এটা কিন্তু সমাজ দেখাতে শুরু করেছে। এটা একটা বড় জায়গা। এইটা বোধহয় যাদবপুরে অনেক আগেই হওয়া উচিত ছিল, হয়নি, ঠিক আছে, তবু এখনকার প্রজন্ম মনে করেছে এবং একদম সাথে সাথেই। এবং আজকে যে ডিসিশনটা হয়েছে দুপুরবেলায়, যে ছাত্র শিক্ষক উভয়রাই একটা জায়গায় মানে পৌঁছেছেন যে আমরা একে আর ক্যাম্পাসে আপাতত ঢুকতে দেবো না, অন্যান্য ওদের গভর্নিং বডি বা অন্য কিছু যেভাবে সিস্টেম হয় সেটা হবে, সত্যিকারই মানে প্রচন্ড। এবং এটা একদমই একটা মানসিক। আমি একটুখানি অরিজিৎ বাবুকে বিরত করবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। স্বাগত জানাবো লীনা দেবী আমাদের স্টুডিওতে। গোটা বিষয়টা কি আপনাদের জানা আছে, কি হয়েছে? হ্যাঁ জানি। আপনারা কি ভাবছেন, কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন? দেখুন, আমি মানে সব জায়গাতেই একই কথা বলেছি, আবারও সেই কথাই বলছি যে আমরা ভিসির সঙ্গে কথা বলেছি এবং মৌখিক কথা হয়েছে, আমরা মেইল করেছি, 2টো চিঠি গেছে আমাদের তরফ থেকে। একটা চিঠিতে বলা হয়েছে যিনি অ্যাকিউজড যে ভদ্রলোক কনক সরকার, যে ওই ধরনের মন্তব্য যিনি করেছেন তাকে আমরা সামান করেছি দাদা, যাতে তিনি আমাদের কমিশনে আসেন। কনক সরকারও আমাদের রিপ্লাই করেছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমিশনে এসে দেখা করবেন, কথা বলবেন। আর ভিসিকে আরো একটা চিঠি পাঠানো হয়েছে যে এই ব্যাপারে তিনি যেন তার যা স্টেপ নেওয়া দরকার সেটা নেন, কারণ এতে এরকম একটা ইনস্টিটিউশনের নামও জড়িয়ে যাচ্ছে। তো সেটা উনিও আমাদের অ্যাসিওর করেছেন যে তিনি যা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। তার মধ্যে আপাতত বোধহয় না, নিশ্চিতভাবেই বলছি, এটা ভিসির কথা থেকেই বলছি, আপাতত কনক সরকারকে ওই ইউনিভার্সিটি প্রেমাইসিসে যেতে দেওয়া হচ্ছে না। আমি আরেকটু আপনাকে অবগত করাই লীনা দেবী, সেটা আপনি জেনেছেন কিনা জানি না, যে ওনার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের এরকম অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও ওনাকে শোকজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এবার অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। উনি যে লিখছেন সোশ্যাল সাইটে সেটা তো প্রমাণ করার কিছু নেই। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনারা কি ভাবছেন? কারণ মহিলা কমিশন যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে এই ধরনের আমাদের ভাবনাটা আমরা পরিষ্কার বললাম যে আমরা সামান করেছি, ওকে ডেকে পাঠিয়েছি, সামনে এলে আমরা আমাদের যা সিদ্ধান্ত বা যা স্টেপ নেওয়ার আমরা নেব। এর সঙ্গে যে বলছেন অন্যান্যদের বহুদিন ধরে অভিযোগ আছে, তারা যদি আমাদের আমরা নিশ্চয়ই সেই জন্য আলাদা ব্যবস্থা নেব, কারণ তাদের তরফ থেকে অভিযোগটা মহিলা কমিশনে আসা দরকার। অথবা আমরা মানে ইউনিভার্সিটিতে খোঁজ করে প্রমোটও করতে পারি, কিন্তু অলরেডি আমি যা জেনেছি ইন্টারনাল কমপ্লেইন কমিটিতে জমা পড়েছে ওদের অভিযোগ। সেখানে একটা কমিটি আছে, আমরা ডিসিকে চিঠি পাঠাবো যাতে সেই কমিটি কি তদন্ত করলো তার রিপোর্ট আমাদের কাছে পাঠানো হয়। লীনা দেবী, খুব দ্রুত আপনার কাছ থেকে একটা বিষয় একটুখানি আশ্বস্ত হতে চাইবো, একজন মহিলা হিসেবে অবশ্যই, যে খুব দ্রুত মানে কত দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে? দেখুন, যখন থেকে ঘটনা কানে এসেছে তখন থেকেই আমরা ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়েছি, আর সেই হয়েছি বলেই আমরা কনক সরকারকে ডেকে পাঠিয়েছি। আমরা অলরেডি সহমত করেছি এবং কনক সরকার আসছেন। এরপর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যবস্থাগুলো তো চলছে ব্যবস্থা, মানে 3 দিনের মধ্যে অলরেডি আমরা একটা মুভ করেছি এবং উনিও আসবেন। আমাকে এই সময়টুকু দিতে হবে ওকে আসার জন্য।
উনি আসার পর ওকে দুঃখ প্রকাশ করতে হবে এবং অন্যান্য মেয়েদের যা যা অভিযোগ আছে, ছাত্রছাত্রীদের যা যা অভিযোগ আছে, সেগুলোর এগেইনস্টেও আমরা ব্যবস্থা নেব। লীনা দেবী, আপনি যেমনটা বললেন যে দুঃখ প্রকাশ উনি কোনাকে করতে হবে, এর আগেও উনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ হয়ে পার পেয়ে গেছেন, এবারও কি সেই দুঃখ প্রকাশের সঙ্গে আরো একটা কথা বলেছি, আপনি নিশ্চয়ই সেটা মিস করেননি। আমি বলেছি যেমন দুঃখ প্রকাশ করতে হবে, তেমনি তার বিরুদ্ধে আর যা যা অভিযোগ আছে সেই অভিযোগের তদন্তের সাপেক্ষে আমাদের যা যা করণীয়, আমরা যা যা করে থাকি সেগুলো করব। অবশ্যই অসংখ্য ধন্যবাদ লীনা দেবী আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরাও চাইবো যে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, কারণ এরকম ঘটনা এর আগেও ঘটেছে এবং তারপর মহিলা কমিশন অবশ্যই তারা মুভ করেছে। তবে সময় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, সেটা যে কারণে আমরা জানতে চাইলাম যে কত দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। লীনা দেবী আমাদের আশ্বস্ত করলেন যে দ্রুত ব্যবস্থা নেবেন এবং ওনার অভিযোগ প্রমাণিত হলে সেই অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনক সরকার, তিনি নারীদের প্রতি যে মধুর বচন উগড়েছেন সোশ্যাল সাইটে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেকেন্ড পার্টটা আমি অবশ্যই পড়বো এবং তারপরে আলোচনাতে ঢুকবো। ইট ইজ দ্য সেম কেস উইথ ইউর ওয়াইফ, অর্থাৎ আগে উনি কুমারিত্বকে মেয়েদের সিল্ড বটল এবং প্যাকেট বলেছেন, তাই বলছেন ইট ইজ দ্য সেম কেস উইথ ইউর ওয়াইফ, এ গার্ল ইজ বায়োলজিক্যালি সিল্ড ফ্রম বার্থ আনটিল ইট ইজ ওপেন্ড। A virgin girl means many things accompanied as values, culture, sexual hygiene. To most boys, virgin wife is like angel. আমি জানি না উনি আইন জানেন কিনা। একটি নারী এবং পুরুষ যদি উভয় সম্মতিতে সহবাস করে তাহলে কিন্তু সেটা অপরাধ নয়, কিন্তু উনি যে কথাটা বলছেন সেটা কিন্তু সাংঘাতিকভাবে অপরাধ এবং নারীদের প্রতি সাংঘাতিক একটা বিদ্বেষমূলক কথা বললেও কিন্তু ভুল বলা হবে। অপমানের পর অপমান তিনি টানা করে গিয়েছেন তার প্রতিটি কথায়। অনেকেই বলছেন, আমরা যখন আলোচনা করছিলাম, চিপ পাবলিসিটি পেতে চাইছেন তিনি। আমি জানি না মুম্বাইতে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা হয় যে যারা অভিনয় করতে আসেন তাদের যে কোনো পাবলিসিটিকেই তারা ভালো করে গ্রহণ করেন, অর্থাৎ তারা নোংরামো করছেন সেটাকেও তারা ভালো করে গ্রহণ করেন, তারা কার সঙ্গে রিলেশন করছেন সেটাকেও তারা প্রকাশ্যে আসলে ভীষণভাবে তারা গ্রহণ করেন। যেন রাখি সাওয়ান্তের কথা যদি আমি বলি, রাখি সাওয়ান্ত কার সঙ্গে কি করছেন সেটা যদি প্রকাশ্যে আসে, রাখি সাওয়ান্ত ভীষণ খুশি হন, কারণ সেটা পাবলিসিটি। এরকম কিন্তু দেখা যায় মুম্বাইতে। সুতরাং সেই ধরনের পাবলিসিটিতে যদি উনি খুশি হন তাহলে বলা যাবে সেই ধরনের পাবলিসিটি ওনার চলছে, চিপ পাবলিসিটি। কি বলবেন? হ্যাঁ, অরিজিৎ বাবু। এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরিতে সারা বিশ্বের একটা স্থান। বম্বে ইন্ডাস্ট্রি সেটা একটা অদ্ভুত চমকপূর্ণ এবং তার একটা চমকপ্রদ জায়গা আছে। সেইখানে যে ঘটনাটা, অরিজিৎ বাবু এখানে ভুল করছেন, আপনি এখানে পাবলিসিটিতে জোর দিন। না, পাবলিসিটি ওখানে যারা এই ধরনের চিপ পাবলিসিটি পছন্দ করেন, হ্যাঁ, তাদেরকে নিয়েও যেমন কথা হয়, তাদের ক্যাটাগরি থেকেও তো সাংঘাতিক, কারণ অবশ্যই সাংঘাতিক। ইউনিভার্সিটিতে এটা করা যায় না। আমি চিপ পাবলিসিটির জায়গায় যাচ্ছি, অর্থাৎ পাবলিসিটি যত নোংরা হবে তত তার লাভ। তেমনটা কি ওনার ক্ষেত্রেও? জানা নেই, কথা হয়নি ওনার সঙ্গে। না, আমার বক্তব্যের ক্ষেত্রে একটা অন্য জায়গা। এইখানে তো রাখি সাওয়ান্ত বা এই ধরনের যারা, তারা তাদের প্রচার পাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের এই ধরনের গিমিকগুলিকে নিয়ে কাজ করে, এটা একটা স্টাইল। কিন্তু একটা বিশ্ববিদ্যালয় কখনো এটা স্টাইল হয়ে উঠতে পারে না, কারণ সেটা একটা মডেল তৈরি। না, বিশ্ববিদ্যালয়কে আপনি পাশে রাখুন, বিশ্ববিদ্যালয়কে এখানে আনাই যাচ্ছে না। আমি পার্সোনালি কনক সরকারের কথা বলছি। বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেয়নি এতদিন পর্যন্ত, সেটা আলাদা বিষয়। যদি খুঁজে বেড়ানো যায় এই কনক সরকারের মতো কত যে লুকিয়ে আছে এই ব্যাপারটা দিয়ে, কিন্তু যখন ধরা পড়েছে, যখন একটা কেস উঠেছে, এমনকি দেখা যাবে যে আরো অনেক ইউনিভার্সিটিতে কনক সরকারের এই বীজ ছড়িয়ে আছে এবং এরাই এই ধরনের অ্যাটেনশন সিকার, চিপ পাবলিসিটি এবং তার শৈশব থেকে গড়ে ওঠা যে লার্নিং প্রসেস। আজকে তো বিহেভিয়ারে বা কগনিশনের ক্ষেত্রে লার্নিং প্রসেসটা একটা বড় জায়গা। সেখানে সে পরিবারে খুব সম্ভব এই ধরনেরই একটা সংস্কৃতির পরিবেশ তৈরি করে বড় হয়েছে এবং তাকে বোধহয় যে মহিলা কমিশন ডাকবে, হ্যাঁ, তার এই বিকৃত মানসিকতার এটার জন্য যেভাবে তার মন নিয়ে মানে ট্রিটমেন্টটা বা তার বিচার বিশ্লেষণটা দরকার, সাইকো অ্যানালিসিসটা দরকার, এটা ভীষণভাবে দরকার। এবং উনি যদি একজন সাধারণ মানুষ হতেন সেখানে একরকম, উনি একজন অধ্যাপক, শিক্ষক, সেই জায়গাতে দাঁড়িয়ে উনি কি শিক্ষা দিচ্ছিলেন? শিক্ষা দিচ্ছেন না তো। আমি আরেকবার একটুখানি জানতে চাইবো যে কি ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে উনার ক্লাসের ছাত্রীদের, একটুখানি যদি তুমি বলো।
এরকম তো অনেক কেস হয়েছে যেখানে ক্লাসের মধ্যে একজন প্রেজেন্টেশন দিচ্ছে, তাকে বলেছে যে তার জামা কাপড় নিয়ে কমেন্ট করেছে, তাকে বলেছে তোমাকে নিশ্চয়ই ছেলেরা খুব এনজয় করে, তোমার নিশ্চয়ই অনেক পুরুষ বন্ধু আছে। ক্লাসের মধ্যে বিভিন্ন রকম উনি মেয়েদের কোন জায়গাটাকে এনজয়মেন্ট বলছেন সেটা 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 মানে সেটা এবং উনি নিজেই ব্যাখ্যা করতে পারবেন। অদ্ভুত একটা ব্যাপার, মানে মেয়েদের সাথে কথা বলছেন, হয়তো এটাতে আমরা কি করে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করব, কিন্তু আমরা জানি এখানে একটা ভায়োলেন্স হচ্ছে। একটি মেয়ের সাথে কথা বলছেন কিন্তু বারবার জোর দিয়ে বুক কথাটা বলছেন এবং ইঙ্গিত করে ইঙ্গিত করছে, হ্যাঁ। এরকম ভাবে মানে এগুলো বলতেও লজ্জা লাগে। হ্যাঁ, মানে এগুলো আমরা কি করে এটা কিন্তু ধরা পড়ে। এটা যদি যখন এই সাইকোঅ্যানালিসিস হয় না, তখন তার এই মুভমেন্ট থেকে, তার আচরণ থেকে, তার সেখান থেকে কিন্তু এগুলি ধরা পড়ে। এটা একদম অ্যানালিটিক্যাল জায়গা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রেডেটর সে তো নিজের থেকে সাইকোলজিস্টের কাছে যাবে না, তখন ভিকটিমকে লিগালি নিয়ে গেলে, লিগালি যদি তাকে থেরাপিতে পাঠানো হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই জিনিসটা তো, এই যে জোর করে বুক কথাটা বলছে, এটা তো ইনান্সিয়েটও করা যাচ্ছে না, এটা তো লিগালি নিয়ে যেতে পারছি না। আমি আইসিসি কে কি প্রমাণ দেখাবো যে এই ব্যাপারটা হচ্ছে? এবং এটা কনক সরকার একা নন, মানে কনক সরকার অনেক ওপেনলি করেন বলে আজকে কনক সরকার এত হইহুল্লোড় হচ্ছে কনক সরকারকে নিয়ে। এরকম চাপানউতোর স্লো ভায়োলেন্স, সফট ভায়োলেন্স অনেকে করে থাকেন ইউনিভার্সিটিতে, অনেক অধ্যাপক পুরো একাডেমিয়া জুড়ে করে থাকেন। এবং আশা করছি কনককে নিয়ে এত চিল্লামিল্লির পরে যদি এই কেসগুলো একটা একটা করে বেরোয় তাহলে খুবই উপকার হবে ছাত্রীদের স্পেশালি। একদমই একদমই। মানে কনক সরকার, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা কনক সরকার এগুলো সমাজ থেকে এরা বিচ্ছিন্ন নয়। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা হচ্ছে, প্রেসিডেন্সিরও নাম আসতে পারে এবং মানে বিভিন্ন মানে বড় ইউনিভার্সিটিগুলোর একাডেমিক স্পেসগুলোর নাম উঠে আসতে পারে, যেখানে অনেক অনেক বড় বড় রাঘব বোয়ালরা লুকিয়ে আছে। আজকে কনক সরকার, আমি বলবো অত্যন্ত বোকা মানুষ, উনি প্রত্যক্ষভাবে লিখেছেন, অনেকে প্রত্যক্ষভাবে লেখেন না। তো অনেকে এমনও অধ্যাপক আছেন যারা বলেন যে রিসার্চ স্কলারদের যে তুমি আমার হয়ে এটা করে দাও, নাহলে আমি তোমার কিন্তু রিসার্চটা পাস করাবো না। কিন্তু এখানে অনেকেই হায়ার স্টাডিজের সাথে মানে যুক্ত আছে বা ভবিষ্যতে বা অনেকে ইউনিভার্সিটিতে অনেকে যায়, কিন্তু তারা ভালো করে জানে যে আমি যদি, আমার কি তাহলে সেফ স্পেসটা থাকছে যদি আমি এই টিচারের আন্ডারে পিএইচডি করি, বা আমাদের অনেককে হায়ার স্টাডিজ আমাদের স্পেশাল পেপার নিতে হয়, সেখানে যেখানে কিছু এই কনক সরকারদের মধ্যে টিচাররা থাকলে আমরা ওই পেপারগুলো নিই না। কিন্তু আজকে কনক সরকারের জন্য আমি ভারতবর্ষের একটা রেপুটেড ইউনিভার্সিটিতে একটা স্পেশাল পেপার নিতে পারছি না, লসটা কার? কনক সরকারের ক্ষতি হচ্ছে না, ক্ষতি হচ্ছে সেই ছাত্রের ক্ষতি হচ্ছে, কিন্তু তার জন্য কে কম্পেনসেশন দেবে? খুব বড় একটা তুমি বিষয় তুলেছো, এবং এটা একটা ছাত্রছাত্রীদের বিশাল বড় একটা ক্ষতি। আমি আবেদন করব যে আপনারা আপনাদের যেটা আপনাদের যে কালো দিকটা সেটা আপনারা নিজেদের মধ্যে রাখুন, সেটাকে ছাত্রছাত্রীদের মধ্যে প্রকাশ করে তাদের থেকে সুবিধা নেওয়া, আখেরে তাদেরকে ক্ষতি করে দেওয়া, এই জিনিসটা আমার মনে হয় যদি বন্ধ না হয় তাহলে আখেরে আমাদের সমাজের ক্ষতি, আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষতি। কম্পারেটিভের একটা টেক্সট আছে কামসূত্র, একজন প্রফেসর সেই কামসূত্র এত বিশ্রীভাবে পড়িয়েছিলেন, তার স্টুডেন্টরা তার ক্লাস বয়কট দিতে বাধ্য হয়েছে। কিন্তু কামসূত্র তো তাকে পড়তে হবে, তার তো সিলেবাসের পার্ট সেটা, কিন্তু সে কি করবে তখন? তার তো লস হয়ে যাচ্ছে না, সে ক্লাসটাও করতে পারছে না, অন্য প্রফেসরও ক্লাস করাতে পারছে না, ছাত্রছাত্রীদের লস হচ্ছে। এবং এই জন্যই আমরা বারবার দাবি করছি যে কনক সরকারকে শুধু সরালে হবে না, এই যে ব্রডার ফ্রেমওয়ার্কটা কাজ করছে তার জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের সার্ভাইভারদের এম্পাওয়ার করতে হবে, আমাদের জেন্ডার সেন্সিটাইজেশন করতে হবে সব লেভেলে। প্রেডেটর যদি সেন্সিটাইজ না হয়, হলো না, আমার যদি সার্ভাইভারের আশেপাশের এনভায়রনমেন্টটাকেও আমি যদি সেন্সিটাইজ করতে পারি, সার্ভাইভার ফ্রেন্ডলি করতে পারি, তাহলেও আমার অনেকটা কাজ এগোয়। সেই জন্য আমরা সেন্সিটাইজেশনেরও দাবি রেখেছি ইউনিভার্সিটিতে, এবং ম্যান্ডেটরি এবং রেগুলার সেন্সিটাইজেশন উইথ অ্যাক্টিভিস্টস, এটা আমরা দাবি রেখেছি এবং আশা করছি ইউনিভার্সিটি শুনবে এটা। তোমাদের যেটা উচিত না এখন এই ঘটনার প্রেক্ষিতে, যে অন্তত মাসে একটা এই ধরনের সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, যারা অ্যাডভাইস করতে পারবেন স্টেপ ওয়াইজ, তাদের রেখে, তো সে তোমরা মানে ছাত্রদের থেকেও তোমাদের তো একটা নিজস্ব পেরিফেরি আছে, সেখান থেকে তাদেরকে নিয়ে বসা, যারা এই ধরনের ভিকটিম হচ্ছে তারা তাদের কেসগুলিকে রাখলো, তখন ইউনিভার্সিটি লেভেলে তার মারফত কথা বলতে পারো, সেটা তখন আসে। এই জিনিসটা নেই কি সেক্সুয়াল রিড্রেসাল সেল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু মানে অ্যাজ পার বিশাখা গাইডলাইন মানে এই সেক্সুয়াল রিড্রেসাল সেল থাকে, সেখানে নিয়মিত তোমাদের এটা নিয়ে হয় না। একটা যে বিষয়টা বলার বলবে যে ইউজিসি গাইডলাইন অনুযায়ী
যে আইসিসি আছে, যে আইসিসি যে কমপ্লেন্ট সেলটা আছে, তার জায়গায় আমরা অনেকদিন ধরেই যারা নিষেধে জড়িত আছি এবং সাধারণ ছাত্রছাত্রী যারা জিএস ক্যাশের দাবি করেছি আমরা, জিএস ক্যাশের কিছু কিছু দিক আছে যেটা আইসিসি নেই। এবার কিন্তু ইউজিসি গাইডলাইন অনুযায়ী ইউনিভার্সিটিতে একটাই লিগাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট এগেইনস্ট সেল থাকতে পারে এবং সেটা আইসিসি। এবার আইনতভাবে কিন্তু আইসিসি থাকতে হবে এবং জিএস ক্যাশ থাকতে পারে না। এবার এই লড়াইটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে ইউনিভার্সিটি বাইরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আমরা এখন সফল হইনি। আশা করি ভবিষ্যতে সফল হব। কিন্তু যে আমরা যে দেখছি যে আজকে কনক সরকারটা তৈরি হচ্ছে কারণ আজকে যে রাষ্ট্র ব্যবস্থা যে আইন ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আইন ব্যবস্থা কনক সরকারদের মতন প্রিডেটারদের পাশে আছে। আইসিসি যতদিন থাকছে ততদিন জিএস ক্যাশের মতো সেন্সিটাইজ একটা অর্গানাইজেশন, একটা সেল থাকছে, কোনোদিনও হয়তো কনক সরকারদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে তারা জাস্টিস পাবে না, বা তারা হয়তো সেই সুবিচারটা পাবে না যারা চেষ্টা করে যাচ্ছে। তো আমাদের কিন্তু এই খালি কনক সরকার একটা মানুষ আলাদা হিসেবে নয়, এই রাষ্ট্র ব্যবস্থা এবং এই আইন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে যারা কনক সরকার তৈরি করছে। একদমই। হ্যাঁ, আরেকটা বিষয় বলতে খারাপ লাগবে, সেটা হচ্ছে যে মি টু, যখন তোমরা মি টু উদাহরণ দিচ্ছিলে, মি টু গোটা দেশ জুড়ে ঝড় তুলেছে। সেটা বিদেশ থেকে এসছে, এদেশেও তার অনেক রকম ভিকটিম তারা এগিয়ে আসছে। এখনো টলিউডে কিন্তু এখনো পর্যন্ত মি টু নিয়ে কেউ কথা বলেনি। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের কোনো যদি একটা সেল তৈরি হয় যারা এই পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কি ধরনের হ্যারাসমেন্টের শিকার তাদের হতে হচ্ছে তারা জানাতে পারবে, তাহলে আমার মনে হয় যে এই রাজ্যে এরকম অভিযোগ প্রচুর জমা পড়বে, ভুরি ভুরি জমা পড়বে। আমি জানি না তার এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হবে, কারণ ইতিমধ্যেই তোলপাড় হয়েছে বলিউড। এক্ষেত্রে কতটা কি কার্যকর হবে সেটা অবশ্যই আমাদের সময় বলবে, তবে জানবে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকে, এবং অভিযোগ কিন্তু প্রচুর জমা পড়বে, তাই না কি? একদমই। আমি একটুখানি ম্যাডামের কাছেই যাব। এই যে ও সমাজের কথা বললো, সমাজ ব্যবস্থার কথা বললো, এটাও তো একটা সমাজের কালো দিক। কতটা মানে ক্ষতি করছে সমাজে। মানে আমার মনে হয় ওনার মানসিক গঠনে কোনো একটু সমস্যা আছে, তা না হয়তো একজন শিক্ষক হিসেবে উনি এই কথাটা বলছেন, যেটা একেবারেই, এবং যেটা আগে ওরা বললো যে চিপ পাবলিসিটির কথা তুমি বললে, চিপ পাবলিসিটি রাখি সাওয়ান বা যারা করেছে তারা কিন্তু একটা অন্য সেগমেন্টে রয়েছে, তারা একটা সিনেমার লাইনে রয়েছে, তারা সবসময় পাবলিসিটির কথা চিন্তা করবে। কিন্তু উনি কি কারণে এইভাবে পাবলিসিটি চাইলে আমি জানি না। একজন শিক্ষক হিসেবে তার কাজ কিন্তু টিচার স্টুডেন্টদের পড়ানো, তাদেরকে শিক্ষাদান করা, তার সঙ্গে সঙ্গে নিজের রিসার্চ ওয়ার্ক করা। উনি কি ভেবেছেন যে এটাও সবাই এনজয় করবে? যেমনটা উনি বলেছেন, উনি যেমন বলেছেন যে তোমাকে দেখে তোমার সঙ্গে অনেক বন্ধুরা নিশ্চয়ই তোমাকে দেখে এনজয় করে। পারভার্টিক এনজয়মেন্টের যে জায়গাটা, এইটাকে উনি অন্যদের ক্ষেত্রে মনে করেন। আসলে ওই যে বললো না যে মানসিক গঠন, ওর ছোটবেলার দিকে যদি একটু দেখা যায়, একটু নজর দেওয়া যায়, দেখা যাবে যে এই ধরনের যে জায়গা যেখান থেকে মানে একটা কম্পালশন তার মধ্যে তৈরি হচ্ছে, একটা অবসেশন তার মধ্যে তৈরি হচ্ছে, এবং তার যে মানে একটা মানে যে জায়গাটাকে সে, যে মনটাকে সে ধরতে পারছে না, সজ্ঞান আর অজ্ঞানের ওই যে দুই জায়গাটা, সেখানটা ভীষণভাবে অন্ধকার, এবং তার মধ্যেও ঘোরাফেরা করছে। এবং অবশ্যই এদেরকে একটু বিচ্ছিন্ন করে কিন্তু মানে তার চিকিৎসাটা দরকার। ইউনিভার্সিটি ময় যদি এরকম ছড়িয়ে থাকে রন্ধ্রে রন্ধ্রে, ছাত্রছাত্রীদেরই তো বলা উচিত, কারণ এর আগে আরেকটা আমি জানি না ওরা অনেকটা ছোট, কেউ খেয়াল করেছেন কিনা, উনি যে কথাগুলো বলছেন সেগুলো, যেগুলো উনি লিখেছেন, সেগুলো তো একটা স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাস তৈরি করে দেওয়ার পক্ষেও যথেষ্ট। এই ওনার বক্তব্যটা পড়ে যদি কোনো স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে তুমি বিয়ের আগে কুমারী ছিলে নাকি ছিলে না, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে তো একটা, তাদের সম্পর্ক তো একটা নষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। আমি একটা ছোট্ট, কেউ কি করেনি, সেটাও তো উনি করার চেষ্টা করছেন। অর্থাৎ মানে একটা সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে তো ওনার এই ধরনের কুরুচিকর মন্তব্যের জন্য। কি বলবেন? উনি সম্পর্কের বিদ্বেষী, উনি অ্যাকচুয়ালি সবকিছুতেই বিদ্বেষী, এবং শেষ পর্যন্ত দেখা যাবে নিজের জন্মটা নিয়েও হয়তো বিদ্বেষ পোষণ করবেন এরকম মানুষেরা। আসলে দরকারটা বললাম তো, বারবার করে বলছি, এই ধরনের যে মানুষ, তাদের মননের জায়গাতে অবশ্যই চিকিৎসা দরকার। আজকে তো এও তো হতে পারত, পুরুষ সম্পর্কেও তো একই অভিমত, সেটা কি ক্রাইম হিসেবে ধরা পড়তো না? পুরুষের সম্পর্কে বলতে পারতো যে স্ত্রীদের দেখে নেওয়া উচিত। যে মানে না, আরো একটা বিষয় অরিজিৎ বাবু, যেটা আমি
বুঝতে পারছিলাম না যে বলবো কিনা, সেটা উনি বলছেন যে দেখে নেওয়া উচিত যে কোনো মেয়ে কুমারী কিনা। তো সেই মেয়ে যে তার কুমারিত্ব হারাচ্ছে, সেটা কি সে কোনো মহিলার সঙ্গে মিশে কুমারিত্ব হারাচ্ছে? তা তো নয়, একটা পুরুষের সঙ্গে মিশে তো সে কুমারিত্ব হারাচ্ছে। তাহলে সেই পুরুষটা দায়ী নয়, অথচ সেই মহিলাটা দায়ী। উনি কোন যুগে পড়ে রয়েছে? ওইটা এই প্রশ্নটা ঘুরিয়েই বললাম তো, যে এটা যদি পুরুষের ক্ষেত্রে উঠে আসতো তখনও কি মানে এই এতটা তোলপাড় হয়ে আমরা তো বলতাম, নিশ্চয়ই বলতাম। এবং এ কিন্তু বলে, কিন্তু ছেলে যারা ছাত্ররা আছে তাদেরকেও, যে মেয়ে ছাত্রীকে বলছে তা নয়, এ কিন্তু পুরুষ যে ছাত্র আছে তাকেও আরেক ধরনের পারভার্টিক কথা বলছেন। একটু যদি কান পাতা যায় দেখা যাবে কিন্তু, এবং এটা আরো অনেকে, এবং সেটা আরো মারাত্মক। এটা হয়তো অঙ্গভঙ্গি দেখিয়ে বা কিছু দেখিয়ে বলছে, আর এক্ষেত্রে মানে তার একটা অন্য মানে নগ্ন চেহারা যেটাকে বলা চলে সেটা রয়েছে। এখানে একটা জিনিস বলার আছে, আমরা কিন্তু ধরে নেই যে কোনো রকমের পেনিট্রেশন সবসময় পুরুষের থেকেই হয়। লেসবিয়ান সম্পর্কও কিন্তু 377-এর পর অ্যাকসেপ্টেড হয়েছে এদেশে, এবং এর নারীর মধ্যেও কিন্তু যৌন আচরণ সবসময় হয়েই থাকে। সেই জিনিসটা কিন্তু কনক সরকারের মতো লোকেরা একেবারেই ভাবছেন না। ওই জন্য আমরা যখন ডিমান্ডটা দিয়েছি, আমরা কিন্তু শুধু নারীদের থেকে দেইনি, আমরা নারীদেহী মানুষদের, ট্রান্স উইমেন, নন বাইনারি সব রকমের কুইয়ার ইন্ডিভিজুয়ালের থেকেও দিয়েছি। এবং এই যে ধারণাটা যে একজন মহিলার কুমারিত্ব একজন পুরুষের কাছেই হারায় এবং ব্যাপারটা স্রেফ পুরুষ এবং নারীর মধ্যেই হয়ে থাকে, এটা কিন্তু একটা খুব রিডাকটিভ আইডিয়া। এর মধ্যে কিন্তু হাজার রকমের জিনিসপত্র রয়েছে। এটা বলি, যে মানুষটা এই ধরনের মন্তব্য করতে পারে পরতে যেখানে শুধুমাত্র নারীদের জন্য নোংরামো ছাড়া আর কিছু নেই, সে একটি দুটি মহিলার মধ্যে সম্পর্ককে সে কিভাবে মানবে, মেনে নিতে পারবে কি? আরো একেবারে মানতে পারবে না, একেবারে মানতে পারবে না। এবং মানতে আদৌ মানে এই কনসেপ্টটাই ওনার আছে কিনা যে এরকম সম্পর্ক হতে পারে, সেই ধারণাটাই আমার। আরো একটা আদালতের রায়ের কথা আমি মনে করিয়ে দেবো, দর্শক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে যে পরকীয়ার ক্ষেত্রেও কিন্তু একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে নারীরা পুরুষদের সম্পত্তি নয়। সুতরাং যদি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় তাহলে শুধুমাত্র কিন্তু নারীরা দায়ী নয়, কারণ নারীরা সম্পত্তি নয় পুরুষদের, সেরকমটাও কিন্তু বলা হচ্ছে। সেক্ষেত্রে উনি এই ধরনের মন্তব্য করছেন খুব ইন্টারেস্টিং। উনি যেখানে এখন মহিলাদের কথা বলছেন, সাথে প্রোনাউনটা কিন্তু উনি শি ইউজ করেনি, ইট ইউজ করেছেন। আসলে আমরা যখন উনি ওটাকে ভোগ্য পণ্য হিসেবে প্যাকেটের সাথে তুলনা করছেন, উনি কোল্ড ড্রিঙ্কের বোতলের সাথে তুলনা করছেন। এই যুগে দাঁড়িয়ে এই ধরনের কথা আমাদের শুনতে হচ্ছে, ওই ইটটা না হালকা ফ্রয়েডিয়ান স্লিপ আছে। একদম এখানেই বলছি তো, ফ্রয়েডিয়ান স্লিপ আছে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে সাইকোঅ্যানালিসিসটা হওয়া দরকার। ফ্রয়েডের ওই তত্ত্ব থেকেই অ্যানালিসিসটা হওয়া দরকার। কিন্তু কে করবে? মানে ইউনিভার্সিটি জুড়ে যারা রয়েছেন, যারা পঠন পাঠন করবেন, পঠন পাঠনের এথিক্স শেখাবেন, তারাই ভিকটিম, মানে তারাই এর মানে কি বলবো বহন করছেন ক্যারিয়ার। সমাজকে, রাষ্ট্রকে এ ব্যাপারে দায়িত্ব নিতে হবে, এছাড়া তো বলার কোনো উপায় নেই। আর না হলে সোশ্যাল মুভমেন্ট নেবে, যেটা হতে চলেছে। এবং আশা করি স্টুডেন্টরা এই যে ব্যাপারটা যখন ধরেছে, কারণ তাদের মানে ভবিষ্যৎ নিয়ে ব্যাপার, তারা পড়তে পারেন না, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন না এরকম ধরনের টিচার থাকলে। সুতরাং তারা যদি এই লড়াইটাকে মানে সংঘবদ্ধ রূপ দেয়, তাহলে তাদের অভিভাবকরা আসবেন, সমাজের অন্যরা আসবেন। যাদবপুরে তো হয়েছে, যাদবপুরের এই মুভমেন্টে তো মানুষ সায় দিয়েছে। একদমই। দৈপানের কাছে একটুখানি যাইবো। দৈপান, একটু অন্য বিষয় জানতে চাইবো। তোমরা তো দীর্ঘদিন ওনার ক্লাস করেছো, তুমি 5 বছর বললে রয়েছো, ক্লাস করছো। তোমাদের সঙ্গে যারা পড়ে, যারা মেয়েরা রয়েছে তোমাদের সঙ্গে, ছাত্রীরা রয়েছে, তাদের মধ্যে ওনাকে নিয়ে কেমন, তার কি খুব প্যানিক করে? হ্যাঁ, অবশ্যই তারা সন্তুষ্ট থাকে তাদের ক্লাস করে। আমাদের যেটা আমি বললাম যে মানে গ্র্যাজুয়েশনের সময়, স্নাতক যখন থাকে তখন একবার ম্যান্ডেটরি একবার ক্লাস করতেই হয় একটা পেপার, এবং যখন স্নাতকোত্তর স্তরে পোস্ট গ্র্যাজুয়েশনের সময় একবার ক্লাস করতেই হয় ম্যান্ডেটরি। এবার উনি এমনভাবে মেয়েদের দিকে তাকান, এই মেল গেজটা, একটা মেয়ে যদি হট প্যান্ট পরে আসে তাকে আপাদমস্তক চেক আউট করা, এইগুলো তো সন্ত্রস্ত করা ছাড়া কিছু নয়। মানে আজকে সন্ত্রস্ত করতে গেলে খালি বোম বা বন্দুক প্রয়োজন হয় না, তার একটা মেল গেজ দিয়েও একটা নারীকে সন্ত্রস্ত করা যায়। এবং সেটা করতে মানে এই জন্য ওনার কাছে কখনো এটা নিয়ে রিঅ্যাক্ট হয়নি। হ্যাঁ হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা চিঠি জমা দিয়েছি, আমি এমনও দেখি যে আমাদের সিনিয়ররা এই নিয়ে সরব হয়েছেন, তারা চিঠি জমা দিয়েছেন, কিন্তু ডিপার্ট থেকে কোনো না কোনো ভাবে ব্যাপারটাকে সেই ওনার সাথে নেগোসিয়েশনে এসে ওনাকে বলেছে না আপনি করবেন না, সেই একটা এভারলাস্টিং ডিমান্ড যে আপনি রিফর্মড হবেন,
কবে রিফর্ম হবেন এই দাবিতেই ডিপার্টমেন্টও চেপে গেছে, এবং এই জন্যই এবার আমরা এটা দাবি করছি যে নো মোর রিফর্মেশন, অনলি এক্সপালশন। ওনার মতো মানুষদের কোনোদিন ওনার রিফর্ম হতে পারেন না। এই তোমাদের পরবর্তী পদক্ষেপ কি, মানে তোমরা কিভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে, কারণ আপাতত তো উনি আসছেন না তোমার ক্লাস নিতে, এবার কিছুদিন পরে বিষয়টা একটা এটা হয়, কারণ থিতু হয়ে যাওয়ার জায়গায় যায়, তখন কেউই কিন্তু মনে রাখে না। তার কারণটা হচ্ছে আজকে একটা ঘটনা ঘটছে, তার সঙ্গে সঙ্গে হাজারো ঘটনা ঘটছে, আগামীকাল আরো হাজারো ঘটনা ঘটবে, ফলে এই জিনিসটা কোথাও একটা আস্তে আস্তে পেছনের সারিতে চলে যাবে। তোমাদের আন্দোলনটা তোমরা কিভাবে এগিয়ে নিয়ে যাবে ভাবছো? কারণ একবার উনি এর আগেও ঘটেছে, এরপর আবার যদি উনি আসেন এর থেকেও বড় কিছু করবে না, কেউ বলতে পারে না। না, কিছু এই জিনিসটা বলা হচ্ছে, আগে যখন উনি এইগুলো করে পার পেয়ে গেছেন, অনেক সময় ছাত্রছাত্রীরা সরব হয়েছেন কিন্তু লাভ হয়নি, কিন্তু আজকে যখন ন্যাশনাল মিডিয়া যখন ব্যাপারটা ধরেছে, আজকে আমাদেরকে এখানে প্যানেলে বসে এগুলো আলোচনা করতে হচ্ছে, যেখানে আমরা অনেক সময় ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের মধ্যে আলোচনা করেছি কিন্তু কোনো লাভ আসেনি, সেখানে আজকে আমাদেরকে এত দূরে এসে প্যানেলে এখানে বসে আলোচনা করতে হচ্ছে, আপনাদেরকেও এটা 7টার সময় দেখাতে হচ্ছে, এটা একটা হট টপিক হচ্ছে কনক সরকার। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে যে আজকে ন্যাশনাল মিডিয়া সব ডিপার্টমেন্টও আগে অনেকভাবেই ইয়েছিল। আরেকটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা বলার, যে উনি কিন্তু দীর্ঘকালীন এই তৃণমূল সরকার আসার পরে কিন্তু একটা পলিটিক্যাল প্যাট্রোনিজম এনজয় করেছে। আজকে যদি আমরা সেই বিষয়গুলো সামনে না তুলে ধরি, এটাকে কিন্তু একটা আড়াল করে দেখা হবে পুরো বিষয়টা। আজকে আমি এটা বারবার বলছি যে এই রাষ্ট্র ব্যবস্থা আজকে কনক সরকারের মতো অনেক মানুষ তৈরি করার জন্য দায়ী। আজকে এই যে রুলিং পার্টি যখনই ক্ষমতায় থেকেছেন, আগের রুলিং পার্টিতে যখন ক্ষমতায় ছিলেন তারাও তাদের লোক বসিয়েছিলেন, এই রুলিং পার্টি যখন ক্ষমতায় আছেন তারাও তাদের লোক বসাচ্ছেন, এবং খালি লোক বসানোই নয়, আমরা এমনও দেখেছি মনোজিৎ মণ্ডলের মতো লোকজন ইংলিশ ডিপার্টমেন্টে তারাও একটা সেই মানে ছাত্র বিদ্বেষী একটা প্রবণতা থেকে গেছেন, সে কনক সরকারের বিরুদ্ধে একই জিনিস। কিন্তু আজকে যখন ওনাকে কল আউট করা হয়েছে, আজকে যখন আমরা একটা 7টার সময় একটা প্যানেল প্রোগ্রাম করছি, এই জিনিসগুলো আগে ঘটেনি। এবার ওনাকে আমরা আংশিকভাবে এটা মনে করছি যে আন্দোলনের আংশিক জয়, কারণ ওনাকে আজকে প্রথমবার ডিপার্টমেন্টে ডাইভেস্ট করা হয়েছে যে টিচিং ডিউটি থেকে, এবং ইউনিভার্সিটি প্রথমবার ওনাকে ডিবার করেছে ইউনিভার্সিটিতে আসা থেকে। কিন্তু আন্দোলনের সফলতা তখনই হবে যখন ওনাকে এক্সপেল করা হবে। একটা ছোট্ট জিজ্ঞাসা করবো, ওর কাছে প্রাইভেট টিউশনে কত স্টুডেন্ট আছে? না, ওনার কাছে এটা নেই, যাদবপুরে নেই, মানে বাইরের কোন স্টুডেন্টরাও পড়েন না। আমি একটুখানি দর্শক বন্ধুদের বলবো, আমি জানি না আমার সঙ্গে যারা রয়েছে একমত হবে কিনা, এটা শুধুমাত্র কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে না, কলেজের ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে অনেক ছোট থেকেই এখন মেয়েদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সব জায়গায় তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো আন্দোলন হবে না, সব জায়গায় তো ছাত্রছাত্রীরা একজোট হয়ে এগিয়ে আসবে না। এগিয়ে আসতে হবে কিন্তু আমাদের একজন মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে সেটাই বলার যে যখনই যেখানে এই ধরনের সমস্যা ফেস করব আমরা, তখনই আমরা প্রতিবাদ করব, বাড়িতে জানাবো। কারণ এখন অনেক মিডিয়া সজাগ, এখন অভিভাবকরাও কিন্তু অনেক সজাগ, ফলে আমরা জানাবো এবং আমরা চুপ করে থাকবো না। তাহলে এই সমস্ত ঘটনা অনেক আগেই কিন্তু এগুলোকে আমরা ফাইট ব্যাক দিতে পারবো। কারণ চেপে চেপে প্রথম যেদিন এই ঘটনাটি ঘটেছিল, উনি যখন এই ধরনের কথা বলেছেন, তখন সেগুলোকে আমরা না চেপে, নাজার আন্দাজ করা যেটা বলে, যে আমরা এটা বিষয়টাকে সাইডে সরিয়ে দিলাম, সেটা না করে যদি তখনই আমরা প্রতিবাদে নামতাম, তখনই যদি তোমরা প্রতিবাদে নামতে, তাহলে তো অনেকদিন আগে ওনাকে সরিয়ে দেওয়া সম্ভব হতো। কিন্তু ওনার ক্ষমতা, একটা বড় কিছু না ঘটলে পরে একটা আন্দোলন হয় না, হ্যাঁ সেই জায়গায় যায় না। আমাদের দেখতে হবে আন্দোলনগুলো যেটা মূলত হয়ে থাকে, আন্দোলনগুলো কিন্তু এলিট স্পেসগুলোতে, যাদবপুর বলুন, প্রেসিডেন্সি বলুন, এগুলো কিন্তু সমাজে এলিট স্পেস। আন্দোলনগুলো কিন্তু এলিট স্পেসেই সীমিত হয়ে থাকে অনেক সময়। যাদবপুর বা প্রেসিডেন্সির বাইরে আমরা আন্দোলন নিয়ে অনেক সময় ভাবতে পারি না। এই জন্য কিছুদিন আগে যখন জিডি বিড়লাতে একটা ঘটনা ঘটে থাকে, একটা বাচ্চা শিশুকে একটা ধর্ষণের একটা ঘটনা ঘটে, এবং কমলা গার্লস হাই স্কুলে ঘটনাগুলো ঘটে, যেখানে যখন অভিভাবকরা প্রতিবাদ করে, তখন অনেক মানে ছাত্র সমাজ থেকে শুরু করে অনেক মানে হঠাৎ করে এখানেও কেন আন্দোলনটা ঘটছে। আজকে কিন্তু আন্দোলনটা গড়ে তুলতে হবে রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা ক্লাসরুমে। বলছি এই আন্দোলনের সাথে সাথে বললাম না, একটা সাজেশনে বললাম যে তোমরা অন্তত মাসে একবার, কারণ ধরো এমন অনেকেই ভিকটিম আছে, সে মুখ খুলতে পারছে না, তোমরা আমাদের মতো মানুষদের যারা এই ধরনের সোশ্যাল সাইকোলজির উপর যারা কাজ করছেন তাদেরকে কিন্তু নিয়ে যাও। অনেকে আছেন যারা প্রতিটি শব্দ বা তাদের চোখের ভঙ্গিমা, তাদের নিজেদের যে বলার যে জায়গাটা, মানে বলতে পারছে না, কোথায় আটকাচ্ছে, এখান থেকে কিন্তু বার করে দিতে পারবে। যখন লড়ছো তখন লড়াটাতে আমি একটুখানি তনুজাদির কাছে যাব, ম্যাডামের কাছে যাব, যে আপনিও তো পড়ান, এই ধরনের পরিবেশ
একটা ক্লাসে হওয়া, সেটা মেয়েদের ক্ষেত্রে, ছাত্রীদের ক্ষেত্রে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ক্লাস দিতে আসছেন একজন প্রফেসর, তারা জানছে যে তার এই ধরনের মোটিভ, তিনি এইভাবে তাকাবেন, এই ধরনের কথা বলবেন, একটা প্যানিক হয়ে যাওয়ার কথা ছাত্রীদের মধ্যে, যেমনটা ওরা বলছে যে হয়ে যায়। কি বলবেন, কিভাবে দেখবেন যে কতটা মানে ভয়ে ভীত এবং সন্ত্রস্ত এটা তো থাকে? একটা ঠিক কথা, কারণ ওরা যখন ক্লাস করতে আসছে, ওরা তো শিখতে আসছে। এবার টিচারই যদি ওইরকম বিহেভিয়ার করে, ওদের ক্লাসটাও দরকার, আবার উনি যদি এরকম করেন সেক্ষেত্রে তো খুব মুশকিল। এবং সেই ক্ষেত্রে কিন্তু ইউজিসি, যেটা আমি আগেও ওকে বললাম, যে একটা কিন্তু গাইডলাইন করে দিয়েছে, এটার জন্য কিন্তু আলাদা সেল থাকে। এবং ও যেটা বলছে আইনত যে পদক্ষেপ বা কি ওনার বিরুদ্ধে হবে, আদৌ আপনি যে বললেন ধামাচাপা পড়ে যাবে, কিন্তু এটার তো একটা কন্টিনিউয়াস প্রসেস আছে। এবং শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেমন ইউজিসি বলেছে, স্কুলের ক্ষেত্রে সেরকম কিছু আছে কিনা আমার জানা নেই, কিন্তু সেখানে সেটা থাকা উচিত। কারণ একজন শিক্ষকের কাছে স্টুডেন্টরা পড়তে আসছে, এবং সেই পড়ার সময় যদি তারা এইভাবে অ্যাবিউজড হয়, সেক্ষেত্রে তারা না করতে পারবে ক্লাস করতে, তারা ভয় পাবে, তারা হয়তো ভাববে তারা হয়তো নাম্বার পাবে না, যেটা নাম্বার পাবে না। এবং হায়ার স্টাডিজের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, স্পেশাল পেপারের ক্ষেত্রে মার্কস কম পাবে, কারণ ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়, সেখানে তো অসম্ভব। এইভাবে তো মানে দুটো কথা আমার বলার আছে এই পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে তুমি যেটা বলছো সাইকোলজিক্যাল সাপোর্টের দাবি কিন্তু আমরা রেখেছি, কারণ আমাদের ইউনিভার্সিটিতে সাইকোলজিক্যাল সেল ফিলসফি ডিপার্টমেন্ট থেকে করা হলেও সেখানে অ্যাপয়েন্টমেন্ট পেতে অ্যাটলিস্ট 1 মাস ওয়েট করতে হয়, কারণ এত ডিমান্ড, এত ছেলে মেয়েদের মানসিক রোগ আছে। সেটা একটা, তার আরো বেটার সাইকোলজিক্যাল সমীক্ষণের একটা তো কালচার আছে ওখানে, সমীক্ষণ একটা ইউনিট আছে না? হ্যাঁ সমীক্ষণ, রাইট, এক্স্যাক্টলি। তা ওটার একটা আমরা ডিমান্ড রেখেছি। আর দ্বিতীয় হচ্ছে জেন্ডার সেলের কথা যেটা বলছো, জেন্ডার সেল নিয়ে তো আমাদের অজস্র ক্ষোভ আছে, অজস্র কথা বলার আছে। আমি একটা কথা বলবো, 2013 যে যৌন হেনস্থার আইনটা পাস হয়েছে, ওই আইনটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে না, ওটা দিয়ে মানুষকে কনভিক্ট করা খুব মুশকিল। স্কুলে ছাত্রীদের জন্য না, বাট টিচারদের জন্য 10 জনের বেশি যদি থাকে, ফিমেল এমপ্লয়ি থাকে, সেখানে কিন্তু তাকে জেন্ডার সেল করতে বাধ্য, আইসিসি করতে স্কুল বাধ্য। সেখানে ছাত্রীরা যেতে পারে না, কিন্তু এমপ্লয়িরা যেতে পারে। 2 নম্বর প্রবলেম হচ্ছে, ওই জেন্ডার আইন অনুযায়ী তোমার কমপ্লেন্টের টাইম বাধা হচ্ছে 3 মাস, এবং এক্সেপশনাল কেস হচ্ছে 3 মাস, মানে লাস্ট কেস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এবং তার থেকে আরো 3 মাস ম্যাক্সিমাম, আরো 3 মাস এক্সটেনশন দেওয়া যায়। ওই 6 মাসের মধ্যে তোমাকে কমপ্লেনটা লজ করতে হবে। এবং বেশিরভাগ ছাত্রীরা যারা এই ধরনের কেস ফেস করেন, উনি আরো ভালো বলতে পারবেন, তারা প্রচন্ড ট্রমাটাইজ সামনে আসতে 1 বছর 2 বছরও লেগে যায়। এবং শুধু তাই নয়, এইভাবে যখন কেসগুলো বের করে দাও, এবং আরেকটা ভীষণ প্রবলেম্যাটিক জায়গা হচ্ছে যৌন হেনস্থা 13 সালের আইনটার, সেটা হচ্ছে ক্যাম্পাস বলতে কি বোঝায় সেটা পরিষ্কারভাবে ডিফাইন করা নেই। ওয়ার্ক প্লেসটা কি? আমি যদি ট্রিপে যাই একটা ক্লাসের লোকজনের সাথে, একটা ক্লাস ট্রিপে যাই, সেটা কি ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ে? আমি যদি সার্ভে করতে বাইরে যাই 4টে বন্ধুর সাথে, সেটা কি ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ে? হ্যাঁ, সেই সোশ্যাল মিডিয়াতে যদি আমার ক্লাসমেট আমাকে হ্যারাস করে, সেটা ওয়ার্ক প্লেসের মধ্যে পড়ে কিনা? এই দুটো বড় বড় লুপ হোল রয়েছে, যে এই লুপ হোল দিয়ে ভুড়ি ভুড়ি লোক জাস্ট বেরিয়ে যাচ্ছে। না, একটা কথা বলছি, সমীক্ষণ মানে আমি সমীক্ষণ নাম করেই বলছি না, সেল যেটা ইউনিভার্সিটিতে রয়েছে, মানে ডিপার্টমেন্ট হিসাবে, সেই ডিপার্টমেন্টের বাইরেও কিন্তু, কারণ ডিপার্টমেন্ট কিন্তু একটা নিজস্ব ক্যাটাগরির মধ্যে থাকবে, শিক্ষকের মধ্যে একটা রিলেশনের জায়গা থাকবে। উচিত কিন্তু তোমাদের এটাতেও এক মানে থার্ড পার্টি যেটাকে বলা হয়, কারণ বাইরের থেকে আসলে পর সে কিন্তু বাইরের নজর থেকে একটা ভিতরের জায়গাটা কিন্তু অন্যভাবে ভাববে। এটা তোমরা সেল থেকে করো, আমরা অবশ্যই। আমি আমাদের সময় একদম শেষের দিকে, আমি 4 জনকেই অনেক ধন্যবাদ দেব আমাদের স্টুডিওতে আসার জন্য। আর দর্শক বন্ধুদের বলবো, দর্শক বন্ধুদের তো বলার আছেই, আমি যেমনটা আগেও বললাম যে আমাদের প্রতিবাদ করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আর কনক সরকারের মতো লোকদের অবশ্যই বলতে চাইবো যে এবার একটুখানি রাশ টানুন, যদি না টানেন তাহলে পরে কি ধরনের ব্যবস্থা হতে পারে সেটা বোধহয়, কারণ এখনো পর্যন্ত আমাদের আইনের উপর ভরসা আছে, সুতরাং কি ধরনের ব্যবস্থা হতে পারে সেটা খুব শীঘ্রই আপনি বুঝতে পারবেন। এবং আমি আশা রাখবো যে মহিলা কমিশনের তরফ থেকে আমাদের যেমনটা আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত এই কনক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আমরাও সেই আশা করবো এবং সেই দাবি রাখবো। এই বলেই আজকের অনুষ্ঠান শেষ করবো। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।